ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার 498 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। ফার্স্ট কোশ্চেনটা বলছে যে বেতার তরঙ্গকে প্রতিফলিত বায়ুমণ্ডলের কোন স্তর, মানে বেতার তরঙ্গকে বায়ুমণ্ডলের কোন স্তর প্রতিফলিত করে, তো এটা হবে আমাদের আয়নোস্ফিয়ার। তারপরে কোশ্চেনটা বলছে বয়েলের সূত্রের পিবি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়, তো এর প্রকৃতি হয় আমাদের সমপরাবৃত্ত। অ্যাকচুয়ালি এটা দেখতে হয় আমাদের এরকম, এদিকে আমরা পি আঁকি আর এদিকে ভি, এটা আমাদের দেখতে এরকম হয় অনেকটা। এরপর বলছে যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্ব এর মধ্যে সঠিক সম্পর্কটাই হলো, তো এই সম্পর্কটা হয় আমাদের m = 2d। তাহলে এখানে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন ধাতুর পরিবাহিতা সব থেকে বেশি, তো সবচেয়ে বেশি যে ধাতুর পরিবাহিতা সেটা হলো আমাদের রূপো। তারপর বলছে কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য f হলে বক্রতা ব্যাসার্ধ হবে, তো ফোকাস দৈর্ঘ্যের ডবল হয় আমাদের বক্রতা ব্যাসার্ধ, তার মানে এটা হয়ে যাবে আমাদের 2f, তার মানে অপশন এটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, তো এটা আমাদের 1.6। আমাদের বলা আছে যে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তো a মিউ জি এটা আমাদের বলা আছে, এটা 4/3 বলেছে। আর আমাদের বের করতে বলেছে যে জলের সাপেক্ষে তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, মানে জি মিউ এ এটা কত হবে, তো এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি বায়ুর প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক যা সাপেক্ষে থাকে সেটা আমাদের হরে চলে আসে। আবার এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, এটা বায়ুর সাপেক্ষে জলের ছিল, তো এটা হয়ে যাবে আমাদের মিউ জি বাই মিউ এ। এখন এইটা ইকুয়াল টু আমাদের হচ্ছে 1 বাই মিউ জি বাই মিউ এ, তো এটা আমরা পেয়েছি কত 4/3। এখন এটা ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি 3/4। তাহলে 1.6 এর যে বলেছে আমাদের জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে সেটা হবে আমাদের 3/4, তাহলে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে ফিউজ তার কোন ধাতুর তৈরি, তো এটা আমাদের টিন এবং সীসার সংকর ধাতু হয়, তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। তারপরে বলছে রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, তো শ্রেণী সমবায়ে আমাদের তড়িৎ প্রবাহটা অপরিবর্তিত থাকে প্রতিটি রোধের মধ্যে দিয়ে, তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বোচ্চ, তো এখানে আমাদের আলফা রশ্মির এই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বোচ্চ হয়। এরপরে কোশ্চেনটা বলছে কোন মৌলটি হ্যালোজেন, তো এখানে হ্যালোজেন হলো আমাদের ব্রোমিন। এবার বলছে যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযোজী যৌগ হলো, তো খাদ্য লবণ এটা কিন্তু আমাদের তড়িৎযোজী যৌগ, এর সংকেত হয় NaCl, তো তাহলে অ্যান্সার হবে অপশান এ খাদ্য লবণ। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, তো এখানে NaCl এটা আমাদের তড়িৎযোজী যৌগ, তার মানে তড়িৎ বিশ্লেষ্য, H2SO4 তাই, KOH তাই, আর লাস্ট বলছে গ্লুকোজ, তো এটা আমাদের তড়িৎ বিশ্লেষ্য নয়, তাহলে অপশন ডিটা অ্যান্সার হবে। তারপর বলছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যে অনুঘটক ব্যবহার করা হয়, তো আমাদের এখানে লোহা চূর্ণ ব্যবহার করা হয়। তারপর বলছে জিঙ্কের অক্সাইড আকরিকের নাম লেখো, তো জিঙ্কের অক্সাইড আকরিক হলো আমাদের জিঙ্কাইট, তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। তারপর বলছে জৈব অ্যাসিডে যে কার্যকরী মূলকটি থাকে তার সংকেত হলো, এটা হয় COOH, তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে আমাদের 2-এর প্রথম কোশ্চেনটা বলছে জ্বালানির তাপন মূল্যের একক লেখো, তো জ্বালানির তাপন মূল্যের একক হয় আমাদের কিলো জুল পার কেজি, তো
2.1, এটা হবে কিলো জুল পার কেজি। তারপরে কোশ্চেনটা বলছে এলপিজি এর প্রধান উপাদান কি? তো এলপিজি এর প্রধান উপাদান হলো আমাদের বিউটেন। তারপর বলছে যে একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো। তো কঠিন জীবাশ্ম জ্বালানি হলো এটা 2.2, এর অ্যান্সার হবে আমাদের কয়লা। তারপরে বলছে নিচের বিবৃতির সত্য না মিথ্যা লেখো। চাপ ইকুয়াল টু প্রযুক্ত বল বাই আয়তন। তো চাপ ইকুয়াল টু হয় আমাদের প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তার মানে এটা আমাদের ভুল আছে, তার মানে এটা মিথ্যা হবে। তারপর বলছে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তো আদর্শ গ্যাসের সমীকরণ 2.4, তো আদর্শ গ্যাসের সমীকরণ হয় পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে পিটা হলো আমাদের গ্যাসের চাপ, ভিটা হলো আয়তন, এন হলো ওই গ্যাসের মূল সংখ্যা, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হলো আমাদের ওই গ্যাসটা যে উষ্ণতায় আছে সেটার কেলভিন স্কেলের মানটা। তো এটাই আমাদের লিখতে হবে এখানে। তারপরে আমাদের বলছে যে লোহা, পিতল ও লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি? তো আমাদের এখানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। তারপরে বলছে তাপ পরিবাহিতার অনন্যকে কি বলে? তো অ্যাকচুয়ালি এটা তাপ পরিবাহিতাঙ্ক বলা উচিত ছিল, তো এর অ্যান্সারটা ওটা ধরেই আমি করছি। তো এটা হবে তাপ রোধাঙ্ক। তারপরে কোশ্চেনটা বলছে যে আলোক রশ্মির প্রতিসরণে আপাতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? তো 2.6। তো আমাদের বলছে আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে কিভাবে, যে দুটো মাধ্যম আছে, একটা আমাদের লঘু মাধ্যম আর একটা ঘন মাধ্যম ধরে নিচ্ছে, এটা লঘু মাধ্যম আর নিচেরটা এই মাধ্যমটা আমাদের ঘন মাধ্যম। তো এখানে আমাদের বলেছে আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে, তো প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আমাদের বলা আছে 0 ডিগ্রি, অর্থাৎ লম্বভাবে আপতন হচ্ছে এই দুই মাধ্যমের বিপরীত তলের সাথে। তাহলে এখানে এই যে প্রতিসরণ কোণ সেটা কত হবে? তো লম্বভাবে আপতন হলে আলোক রশ্মি যে পথে আসে সেই পথেই বেরিয়ে যায়, তার মানে এক্ষেত্রে আমাদের প্রতিসরণ কোণের মান হবে 0 ডিগ্রি। তারপরে কোশ্চেনটা বলছে দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সব থেকে কম হয়? তো দৃশ্যমান আলোর মধ্যে আমাদের লাল আলোর বিক্ষেপণ সব থেকে কম হয়, তার মানে 2.7, এর অ্যান্সারটা হবে লাল। তারপরে বলছে যে 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত একটি 220 ভোল্ট 100 ওয়াট বাতির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়? 2.8। এখানে আমাদের বলছে যে 220 ভোল্ট 100 ওয়াট একটা বাতি আছে, তো এই বাতির মধ্যে দিয়ে এই বাতিটাকে আমরা 220 ভোল্ট একটা সাপ্লাইয়ের সাথে যুক্ত করছি। তাহলে আমাদের জানতে চেয়েছে যে এই বাতিটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ অর্থাৎ I কত হবে। এখন আমরা এটা জানি যে তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু V ইন্টু I। তো এখান থেকে আমরা I ইকুয়াল টু লিখতে পারি P বাই V। তো P তড়িৎ ক্ষমতা বলা আছে আমাদের 100 ওয়াট, তাহলে 100 বাই V হলো আমাদের 220 ভোল্ট। তো এখানে 0 0 কাটলো, এখানে 5 হলো 5/11। তো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা সেটা হলো 5/11 অ্যাম্পিয়ার। তারপরে প্রশ্নটা বলছে যে সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি? তো 2.9 সিজিএস পদ্ধতিতে আমাদের তড়িৎ বিভবের একক হয় স্টার্ট ভোল্ট বা ইএসইউ ভোল্ট।
আর তারপরে কোশ্চেনটা বলছে যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে পরমাণুটির ভর সংখ্যা কত বৃদ্ধি বা হ্রাস পায়। তো এখানে আমাদের একটা পরমাণু আছে ধরলাম এক্স, এর সংকেত হলো এক্স এ জেড। এখন এখান থেকে আমাদের একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে, তাহলে যে পরমাণুটা তৈরি হবে সেটা ধরলাম ওয়াই তৈরি হচ্ছে, তার ভর সংখ্যা কত হবে। তো আমরা জানি যে একটা আলফা কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা বের হলে তার যে ভর সংখ্যা হয় সেটা 4 কমে যায় এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়। তার মানে এই ওয়াইয়ের যে সংকেতটা হবে সেটা এইটা হবে। তাহলে এখানে জানতে চাইছি ভর সংখ্যা কত বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে আমাদের বলতে হবে যে ভর সংখ্যা চার একক হ্রাস পায়। তারপরে কোশ্চেনটা বলছে যে বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। ফার্স্টে বলছে যে ক্ষারীয় মৃত্তিকা মৌল। তো ক্ষারীয় মৃত্তিকা মৌল হলো আমাদের ম্যাগনেসিয়াম, তার মানে এটার অপশান ডিটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটি হলো রেডন, তার মানে সি হবে। তারপরে আমাদের সমযোজী হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, এটা হলো আমাদের HCl, তার মানে এখানে আমাদের এটা বি হবে। তারপর এটা বলছে যে অধাতব তড়িৎদ্বার, তো গ্রাফাইট, তার মানে এটা আমাদের এ হবে। তারপরে বলছে যে CuSO4 এর জলীয় দ্রবণে কি কি আয়ন থাকে। তো CuSO4 এর জলীয় দ্রবণ বলেছে, তার মানে এর মধ্যে CuSO4 আছে এবং জল আছে। তো এখানে আমাদের কি কি আয়ন থাকবে, তো এখানে CuSO4 ভেঙে আমাদের Cu2+ আর SO4 2- আয়ন তৈরি করবে এবং এই জলটা আমাদের ভেঙে গিয়ে H+ ও OH- আয়ন তৈরি করবে। তাহলে আমাদের লিখতে হবে Cu2+, SO4 2- H+ এবং OH, সরি এটা মাইনাস হবে, OH-, এই আয়নগুলো আমাদের এখানে উপস্থিত থাকে। তারপরে কোশ্চেনটা বলছি যে সোডামাইডের সংকেত কি। তো সোডামাইডের সংকেত হলো আমাদের NaNH2। তারপর বলছে লাইকার অ্যামোনিয়া কি। তো লাইকার অ্যামোনিয়া হলো আমাদের অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। এর আপেক্ষিক গুরুত্ব আমাদের হয় 0.88 এবং এই লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে আমাদের 35% অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত থাকে। তো এটাই আমাদের বলতে হবে লাইকার অ্যামোনিয়া কি বললে। তারপরে কোশ্চেনটা বলছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি। তো SO3 কে ঠান্ডা করে কোকখণ্ড ভর্তি শোষক স্তম্ভে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষণ করলে উরিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এটাকে আমরা বলে থাকি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তো এই পাইরো সালফিউরিক অ্যাসিড এর যে সংকেতটা হয় সেটা হয় আমাদের H2S2O7। তো অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে যে উলিয়ামের সংকেত কি, এটা জানতে চাই, তখন এটা কিন্তু আমাদের বলতে হবে যে H2S2O7। তারপরে কোশ্চেনটা বলছে যে কপারের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। তো কপারের একটি প্রধান আকরিকের নাম এবং সংকেত জানতে চেয়েছে। তো এটা আমাদের 2.15। তো এটা হবে কপার পাইরাইটস।
আর এর সংকেত হয় আমাদের Cu FeS2। তার পরের কোশ্চেনটা বলছে যে গ্যালভানাইজেশন কোন ধাতু দ্বারা করা হয়? তো গ্যালভানাইজেশন আমরা জিঙ্ক ধাতু দ্বারা করে থাকি, তাহলে এর অ্যান্সার হবে জিঙ্ক ধাতু। তারপর বলছে জার্মান সিলভারের উপাদান কি? তো 2.16। তো জার্মান সিলভারে আমাদের কপার, নিকেল আর জিঙ্ক থাকে। তো এটাই আমাদের জার্মান সিলভারের উপাদান হিসেবে লিখতে হবে। তারপর বলছি ভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লেখো। তো ভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার হলো পিভিসি তৈরি করা, তো যেটা দিয়ে আমরা প্লাস্টিকের পাইপ বা ট্যাঙ্ক এগুলো তৈরি করি। তারপরে এর অথবা বলছে CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম কি? তো 2.17 এর অথবা আমাদের বলছে যে CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম কি জানতে চেয়েছে। তো এখানে আমাদের 3টে কার্বন পরমাণু আছে, তার মানে এখানে প্রোপান এই কথাটা চলে আসবে। আর যেহেতু OH আছে, অ্যালকোহল গ্রুপটা যুক্ত আছে, সেই কারণে আমাদের অল আসবে। তো এইগুলো মিলিয়ে আমাদের নামটা হবে প্রোপানল। তাহলে এর ইউপ্যাক নাম হলো প্রোপানল। তারপরে আমাদের বলছে যে সরলতম হাইড্রোকার্বনের নাম লেখো। তো সরলতম হাইড্রোকার্বন আমাদের হলো মিথেন, তাহলে এর অ্যান্সারটা হবে মিথেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।